প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ। আজকে আমি আলোচনা করব আমাদের বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে। হয়তো এই আলোচনা কারো কাছে হাস্যকর মনে হবে, কারো কাছে খারাপ লাগবে, তবে হয়তো কারো কাছে ভালো লাগবে এবং কেউ এটাকে অনুসরণ করবে। যদি কেউ অনুসরণ করে এবং চেষ্টা করে এবং কোনো একজন মানুষ যদি সফলতা অর্জন করে, সেটাই হবে আমার এ বলার সফলতা। এবং আমি আশা করি কোনো না কোনো সময় কেউ না কেউ আমাদের এ কথাকে গ্রহণ করবে এবং দেশের জন্য ভালো কিছু হবে। তো বিষয়টা হচ্ছে, আমরা একদিকে ভালো থাকতে চাই, অন্যদিকে কঠোর পরিশ্রম, সঠিক পরিকল্পনা এসব থেকে আমরা দূরে থাকি, যে কারণে আমরা সফলতা অর্জন করতে চেয়েও ব্যর্থ হই। আমাদের দেশে এখনো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 63% মানুষ কৃষি নির্ভর। আবার আমরা অনেকে আহ, শুধু আহ, চাষাবাস চাষাবাদ করা, অর্থাৎ জমি চাষ করা, আহ, আহ, ধান লাগানো বা গম লাগানো, অর্থাৎ এই যে কৃষিকাজ, এটাকেই আমরা কৃষিকাজ মনে করি। আসলে মাছ চাষ করাও কিন্তু কৃষিকাজের অন্তর্ভুক্ত, পোল্ট্রি ফার্ম এগুলা কৃষিকাজের অন্তর্ভুক্ত, এবং গবাদি পশুপালন এটা কৃষিকাজের অন্তর্ভুক্ত। এই সব মিলাইয়া আমাদের দেশের 63% মানুষ কৃষিকাজের সাথে জড়িত। এখন এই 63% মানুষের ভাগ্যের উন্নয়ন না হইলে, এই 63% মানুষ যদি ভালো না থাকে, তাহলে কখনোই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া আসলে সম্ভব নয়। তো এই কৃষির অবস্থা কেমন, এই বিষয় নিয়েই আমি মূলত আলোচনা করব। আপনারা জানেন, যে কোনো প্রতিষ্ঠান বলেন, ফার্ম বলেন, যা বলেন, এটাকে ডেভেলপ করার জন্য এবং এর থেকে ভালো কিছু পাওয়ার জন্য আহ, যে জিনিসটা দরকার, সর্বপ্রথমেই প্রয়োজন হইল মূলধন। মূলধন যদি না হয়, তাহলে কোনো কাজই সফলতা অর্জন করা সম্ভব না। সর্বপ্রথমেই হইল মূলধনের প্রয়োজন। এখন আমাদের দেশে যারা আহ, কৃষির সাথে জড়িত, যেমন যারা মাছ চাষ করে তারাও কৃষক, যারা গরুর ফার্ম দেয় তারাও কৃষক, যারা আহ, ধান চাষাবাদ করে তারাও কৃষক। এখন এদের প্রয়োজন হইল, প্রথম প্রয়োজন হইল মূলধন। কিন্তু কোনো কৃষকেরই ওইভাবে মূলধন কিন্তু নাই। তো তারা কি করে? তারা হয়তো মহাজনদের কাছ থেকে টাকা গ্রহণ করে, অথবা অগ্রিম ফসল বিক্রি করে, অগ্রিম মাছ বিক্রি করে, অগ্রিম যে পোল্ট্রি ফার্মার যারা আছে তারা অগ্রিম তাদের সেই গরু বা ছাগল বা হাঁস মুরগি অগ্রিম বিক্রি করে। তো অগ্রিম বিক্রি করার কারণে তাদের সেই যে মুনাফা তাদের অর্জন হওয়ার কথা, সেই মুনাফা অর্জিত হয় না। যে কারণে এই কৃষকরা দেখা গেছে দিনের পর দিন তারা পরিশ্রম করে, কিন্তু তারা
সামনে আগাইতে পারে না। কিসের কারণে? তাদের মূলধনের অভাব। এখন এই মূলধনের যোগান কে দেবে? মূলধনের যোগান কিন্তু সব দেশে মূলধনের যোগান দেয় ব্যাংক এবং সরকার। তো আমাদের দেশে কোনো ব্যাংক কৃষি খাতে তারা লোন দেয় না। যে লোন দেয় এটা নামে মাত্র। একজন কৃষককে 10,000 টাকা লোন দিছে, সে বিভিন্নভাবে খরচ করছে, সে কিন্তু আসলে তার কৃষি উপকরণ ক্রয় করার জন্য দেখা গেছে কি ওই টাকাটা খরচ করে নাই, কারণ তার প্রয়োজন 10 লাখ টাকা, তাকে ঋণ দেওয়া হয়েছে 10,000 টাকা। এই 10,000 টাকা দিয়ে আসলে সে কিছুই করতে পারে না। তো কৃষকদেরকে যে ঋণ দেওয়া হয় সেটা একটা নামে মাত্র, একটা শুধু শুধু একটা প্রতারণা ছাড়া আসলে আর কিছু না। তাদের এই ঋণ দিয়ে আসলে তাদের কিছু হয় না, যে কারণে তারা মূলধনের অভাবে সঠিকভাবে, যেমন একজন মৎস্য যারা মৎস্য করে চাষ করে, যারা মাছের চাষ করে, দেখা গেছে যে সে কোনো কারণে একবার ফেল করলে তারপর আর ঘুরিয়ে দাঁড়ানোর তার কোনো সুযোগ থাকে না। এই মূলধনের অভাবেই কৃষকরা পিছনে পড়ে থাকে। তারপরে যে জিনিসটা দরকার, আমার মূলধন আছে, কিন্তু এই মূলধন আমি কোথায় কিভাবে খরচ করব, কোথায় কিভাবে আমি এই মূলধনকে বিনিয়োগ করব, এইটা কিন্তু আমার জানতে হবে, এটা আমার জানা দরকার। তো এই জন্য প্রয়োজন হলো দক্ষ শ্রমিক। এই জন্য প্রয়োজন দক্ষ শ্রমিক। আমাদের দেশে কৃষক আছে, ফার্মার আছে, কিন্তু দক্ষ কৃষক এবং দক্ষ ফার্মার নাই। কারণ দক্ষ কৃষক বা দক্ষ ফার্মার তারা কিন্তু কোনোভাবে সহজে তারা লসে পড়ে না, তারা মুনাফা অর্জন করতে ব্যর্থ হয় না, তারা মুনাফা অর্জন করে যদি দক্ষ শ্রমিক হয়। কিন্তু আমাদের দেশে দক্ষ শ্রমিকের অভাব। কারণ দক্ষ শ্রমিক কি, যে আমি যেই আমি যেই মাঠে ধান চাষ করব, এই মাঠের যে মাটি, এই মাটিটা কোন ধানের জন্য উপযোগী সেটা আমাকে জানতে হবে, বুঝতে হবে। আসলে আমাদের দেশের কৃষকরা সেই পুরনো আমল থেকে যেইভাবে কৃষিকাজ করছে এখনো সেইভাবেই করতেছে, যে কারণে তারা আসলে কৃষিকাজে কোনো উন্নতি করতে পারে না। দেখা গেছে বিভিন্ন ভাবে তাদের ফসল নষ্ট হয়ে যায়, বন্যা, খরা, অথবা তারা যে ধরনের কাঙ্ক্ষিত ফসল আশা করে সে ধরনের ফসল আসে না। এই না আসার কারণ হচ্ছে যে আমি যেই মাঠে ফসল উৎপাদন করব ওই মাঠের মাটির গুণাগুণ সম্পর্কে আমার জানতে হবে, এবং ওই মাঠে আমি যে ফসল উৎপাদন করব সেই ফসলের জন্য কি ধরনের পানি দরকার এবং সেই পানির ভিতরে ওই গুণাগুণ আছে কিনা। যেমন উন্নত কান্ট্রিতে তারা কিন্তু ড্রোন সেন্সার ব্যবহার করে। ড্রোন সেন্সার বলতে যে আমি ধান রোপণ করছি, এই ধানে আমার কি পরিমাণ পানি লাগবে, এটা কিন্তু সেন্সার নির্দেশনা দেবে যে এই পরিমাণ পানি লাগবে। তো আমরা সেই মাটির গুণাগুণ এবং কি পরিমাণ পানির দরকার আমরা খেতে সার দেই, জৈব সার এবং রাসায়নিক সার আমরা প্রয়োগ করি, কিন্তু আসলে আমরা জানি না যে কি পরিমাণ, কতটুকু পরিমাণ আসলে সার দেওয়া উচিত বা উচিত না, এটা কিন্তু আমরা জানি না। এবং আর একটা বিষয় হয়েছে যে তথ্যের সাথে এখন পর্যন্ত আমাদের যে 63% কৃষক, তাদের সাথে তথ্যের কোনো যোগাযোগই নাই। তথ্যের যোগাযোগ না থাকার কারণে আমরা কিন্তু জানি না যে যেমন উন্নত কান্ট্রিতে আপনার কোন এলাকায় কখন প্রবল বৃষ্টিপাত হইতে পারে, ঝড় হইতে পারে, এবং সেই খরা থাকতে পারে, এগুলো কিন্তু পূর্বাভাস পাওয়া যায়। এই পূর্বাভাস না পাওয়ার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হই।
তারপর যেভাবে হোক আমাদের ফসল যখন আহ, আসে, ফসল আসার পরে আমরা আবার এই ফসলটাকে আহ, যোগাযোগ ব্যবস্থার উন্নতি না থাকার কারণে, ভালো যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে আম, আমরা কি আপনার এই পণ্যটাকে, আমাদের যে পণ্য, আমাদের যে ফসল, এই ফসলকে আমরা আহ, যথাযথভাবে বিক্রয় করতে পারি না। যেমন একটা পণ্যের দাম সাতক্ষীরায় যদি হয় 4 টাকা, ঢাকায় হয় 40 টাকা। এই যে 40 টাকা হইল, মাঝখানে 36 টাকা, এই টাকাটা কিন্তু কৃষকরা পায় না। হ্যাঁ, কৃষকরা পাইতো যদি তথ্য প্রযুক্তি তাদের হাতের মুঠায় থাকতো, তথ্য প্রযুক্তির সাথে তাদের সম্পর্ক থাকতো, তাহলে তারা জানতো এবং বুঝতো যে এখন এই পণ্যের কি দর আছে। হ্যাঁ, এবং এটা আমার কিভাবে ব্যবহার বিক্রি করতে হবে, অথবা কিভাবে মজুত করলে আমি মুনাফা অর্জন করতে পারবো, এটা কিন্তু তারা বুঝতে পারতো। কিন্তু তথ্যর সাথেও আমাদের কৃষকদের তেমন কোনো যোগাযোগ নাই। এরপরে আরেকটা যে জিনিস, সেইটা হইলো যে আপনারা দেখেন যে কোন লোক যদি 10 লক্ষ টাকার একটা বিজনেস করে, 20 লাখ টাকার একটা বিজনেস করে, 50 লাখ টাকার একটা বিজনেস করে, তাকে একটা ইন্স্যুরেন্স দেওয়া হয়। যদি সে ওই ব্যবসায় সফলতা অর্জন করতে না পারে, বা ওই ব্যবসায় কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি তাকে ক্ষতিপূরণ দেয়, বা সরকারি যে ইন্স্যুরেন্স আছে, সরকার তাদেরকে ক্ষতিপূরণ দেয়। কিন্তু আমাদের দেশের কৃষকরা বছরের পর বছর সব সময় এমন ভাবে ক্ষতিগ্রস্ত হইতেছে, কিন্তু তাদের জন্য কোনো ইন্স্যুরেন্স নাই। তাদের তারা যে ক্ষতিগ্রস্ত হইতেছে, তাদের এই ক্ষতির যে দায়, এই দায় কৃষকদেরকেই নিতে হয়। যে কারণে কৃষকরা সবসময় শোষিত হইতে থাকে, আহ, তারা ডেভেলপ হইতে পারে না। আর এই বিষয়ে কখনোই কোনো সরকারের সেই আসলেই যে সত্যিকার ভাবে কৃষকদেরকে সামনে আগাইয়ে নেওয়ার জন্য যেই আহ, যে প্রস্তুতি দরকার, বা যে সমস্ত পরিকল্পনা দরকার, সেই পরিকল্পনাও কিন্তু আসলে কোনো সরকার কখনোই নেয় নাই। যে কারণে আমরা যতই আমরা যতই চাই যে আমরা ভালো থাকবো, কিন্তু দেশের এই 63% মানুষ বা 70% মানুষকে ক্ষতিগ্রস্ত করে আসলে দেশ ডেভেলপ হওয়া সম্ভব নয়, কোনোভাবেই দেশ ডেভেলপ হওয়া সম্ভব নয়। আবার একটা জিনিস, যে আমাদের দেশে দেখেন, যখন যে সরকারি আসুক, যখন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পায়, তখন কিন্তু আমরা সবাই সরকারকে দোষ দেই। সরকারের কারণে আহ, এই সমস্ত জিনিসের দাম বাড়তে আছে, বা আমরা বলি। কিন্তু একটা বিষয় আমাদের জানা দরকার, যে বাজার দর কেন বাড়ে। বাজার দর বাড়ার কারণ কি? যোগান এবং দরের ভিতরে একটা সম্পর্ক আছে। আমরা ভালো করে জানি যোগান এবং দর, এর ভিতরে একটা সম্পর্ক আছে। অর্থাৎ আহ, বাজারের যে চাহিদা, চাহিদা এবং যোগান এবং চাহিদা, যোগান এবং চাহিদার ভিতরে একটা সম্পর্ক আছে। অর্থাৎ বাজারে যদি আপনার 50 মণ ধানের চাহিদা থাকে, আর বাজারে যদি ধান থাকে 25 মণ, তাহলে স্বাভাবিকভাবেই দাম বাড়বে। এখানে কারো কিছু করার নাই, দাম অবশ্যই বাড়বে। আবার যদি চাহিদা থাকে 50 মণের, কিন্তু যোগান হচ্ছে, অর্থাৎ বাজারে ধান হচ্ছে 100 মণ, তখন দাম কমবে। এখানেও কারো কিছু করার নাই। এখন যদি আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম, এটাকে যদি আমাদের নাগালের ভিতরে রাখতে হয়, তাহলে আমাদের যোগান বাড়াতে হবে। এখন যোগান কি? যোগান হলো আমাদের যে উৎপাদিত ফসল, এই ফসলকে বাজারে নিয়ে যাইতে হইবে, এবং এই ফসল যাতে কেউ মজুত করতে না পারে, এজন্য সরকারকে সচেতন থাকতে হবে যে উৎপাদিত ফসল যেন কেউ মজুত করতে না পারে। অর্থাৎ বাজারে যে পরিমাণ চাহিদা থাকে, চাহিদা অনুযায়ী যদি পণ্য সরবরাহ করা হয়, তাহলে কখনোই কোনো জিনিসের দাম বাড়ে না। কিন্তু আমাদের দেশের অবস্থা কি হয়, যে আমাদের উৎপাদন যদিও থাকে, তাহলে এটা মজুদ হয়,
মজুদ হওয়ার কারণে বাজারে যে পরিমাণ চাহিদা থাকে ওই পরিমাণ যোগান হয় না, অর্থাৎ ওই পরিমাণ পণ্য বাজারে থাকে না। আর যেসব পণ্য আমরা আমদানি করি, যেমন আজকে আমরা দেখি আমাদের দেশে অনেক ধান হয়, কিন্তু তারপরেও কিন্তু আমাদের চাল, ডাল, চিনি, হ্যাঁ, পেঁয়াজ, অর্থাৎ এই যে নিত্য প্রয়োজনীয় জিনিস, এই সব কিন্তু এখনো আমাদের আমদানি করতে হয়। সেখানে যারা অসাধু ব্যবসায়ী তারা কি করে, তারা ইচ্ছা মতো অর্থাৎ আমদানি করে, তারা এটাকে মজুত করে। তখন বাজারে যখন সংকট সৃষ্টি হয়, চাহিদা বাড়ে, সংকট সৃষ্টি মানে চাহিদা বাড়ে, মানুষের যে পণ্যের চাহিদা বাড়ে, চাহিদা বাড়ার পরে তারা আহ, দাম বাড়াইয়ে দেয়। এখানে আহ, মজুত ছাড়া তারা মজুত করিয়েও কিছু করতে পারবে না। যদি উৎপাদন বৃদ্ধি হয়, উৎপাদন যদি বৃদ্ধি হয়, তাহলে মজুত করিয়েও কিন্তু আসলে কিছু করতে পারে না। কিন্তু আমাদের উৎপাদন সীমিত, আমাদের উৎপাদন সীমিত, আমাদের উৎপাদন সীমিত হওয়ার কারণ হয়েছে, যেমন একজন মৎস্য চাষী, সে যখন মৎস্য চাষ করার পরে সে মুনাফা অর্জন করতে না পারে, তখন সে মৎস্য চাষ করার যে ইচ্ছা, সেই ইচ্ছা শক্তি সে হারাইয়ে ফেলায়। এখন এই মৎস্য চাষে আমরা জানি যে বাংলাদেশে সেই ই আছে, সরকারি অনেক মৎস্য চাষের জন্য সরকারের অনেক ব্যবস্থা আছে, কিন্তু আসলে তারা এই মৎস্য চাষের জন্য কোনো কোনো কিছুই করে না। মৎস্য চাষের জন্য কিন্তু যারা মৎস্য চাষ করে তাদের ট্রেনিং এর ব্যবস্থা করা উচিত। কি ধরনের ট্রেনিং? যে আমার যে পানি আছে, এই পানিতে কোন মাছ এই পানিতে চাষ করা যাবে, এবং কত ফুট পানি রাখতে হবে, এবং মাছের কি পরিমাণ খাদ্য দিতে হবে, এবং মাছের কি, অর্থাৎ এই যে আমি প্রথমেই বলছি যে দক্ষ শ্রমিক, দক্ষ শ্রমিকের অভাবে আমাদের দেশে অনেক মানুষ অনেক আছে, কিন্তু দক্ষ শ্রমিক নাই। এই দক্ষ শ্রমিকের অভাবে আমরা আসলে কোনো জায়গায় সফলতা অর্জন করতে পারি না, এবং আমরা উৎপাদনে ব্যর্থ। যে পরিমাণ উৎপাদন হওয়ার কথা আমাদের দেশে, সেই পরিমাণ উৎপাদন হয় না। আমরা এখনো আমদানি নির্ভর, এতটাই আমদানি নির্ভর যে আমাদের চাল, ডাল, নিত্য প্রয়োজনীয় জিনিসও আমাদেরকে আমদানি করতে হয়। তো সে কারণে আমি আগের ভিডিওতেও বলছি, দেশকে ডেভেলপ করার জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে সম্পদে পরিণত হতে হবে, অর্থাৎ আমাদেরকে দক্ষ হতে হবে। আমি যদি একজন কৃষক হই, তাহলে দক্ষ কৃষক হতে হবে। আমি যদি একজন মৎস্য চাষী হই, আমাকে দক্ষ মৎস্য চাষী হতে হবে। অর্থাৎ আমরা যে যেখানে আছি সেখানে আমাকে দক্ষতা অর্জন করতে হবে। কিন্তু পরিতাপের বিষয় যে আমাদের সেই দক্ষতা নাই। আপনারা জানেন যে এই বুয়েটে যারা লেখাপড়া করে তারা কিন্তু ইঞ্জিনিয়ার হয়ে বের হয়, কিন্তু পরিতাপের বিষয় আমাদের দেশে লক্ষ লক্ষ ইঞ্জিনিয়ার থাকা সত্ত্বেও পদ্মা সেতুর মতো একটা সেতু করার জন্য আমাদেরকে কিন্তু বিদেশিদের দ্বারস্থ হতে হয়েছে। এমনকি শুধু পদ্মা সেতু না, ফ্লাইওভার বলেন, অর্থাৎ এই যে টানলেন বলেন, অর্থাৎ এই ধরনের যত প্রকল্প আছে, এই প্রকল্পগুলোর জন্য আমাদেরকে কিন্তু সেই বিদেশি ইঞ্জিনিয়ারদেরকে কোটি কোটি ডলার দিতে হয়। যদিও আমাদের দেশে ইঞ্জিনিয়ার আছে, কিন্তু ইঞ্জিনিয়ার আছে, দক্ষ ইঞ্জিনিয়ার নাই। ডাক্তার আছে, দক্ষ ডাক্তার নাই। কৃষক আছে, দক্ষ কৃষক নাই। মৎস্যজীবী, মৎস্য চাষী আছে, কিন্তু দক্ষ মৎস্য চাষী নাই। আমাদের এই অদক্ষতার কারণে, আমাদের এই অদক্ষতার কারণেই আমরা আসলে ডেভেলপ হইতে পারতেছি না। এজন্য আমাদের প্রত্যেকের উচিত, আমরা যে যে অবস্থানে আছি সেখান থেকে আমাদের নিজেদেরকে দক্ষতা অর্জন করতে হবে। যদি আমরা সেই দক্ষতা অর্জন করতে পারি, তাহলে আমরা যে কাজ করব, আমি যদি কৃষিকাজ করি, কৃষিকাজে আমি সফলতা অর্জন করতে পারবো। আমি যদি মাছ চাষ করি, মাছ চাষে আমি সফলতা অর্জন করতে পারবো। আমি যদি পশু পালন করি বা গরুর ফার্ম করি, সেখানে আমি সফলতা অর্জন করতে পারবো যদি আমি দক্ষ ফার্মার হই। দক্ষ ফার্মার হইলে আমার সফলতা আসবে। আর যে ব্যাংক এবং সরকার যা করে,
যে তারা যে মূলধন, তারা যে ঋণ দেয়, এই ঋণটা শুধু তারা ব্যবসায়িক এবং শিল্পপতিদেরকে, একজন শিল্পপতিদেরকে তারা শত শত কোটি টাকা ঋণ দেয়, অথচ একজন কৃষককে তারা 10,000 টাকা লোন দেয়, যে 10,000 টাকা লোনে আসলে তারা কিছুই করতে পারে না। তো 63% মানুষ যেহেতু কৃষির সাথে জড়িত, এই জন্য আমার দাবি যে কৃষকদেরকে সম্মানজনক ঋণ দিতে হবে, সম্মানজনক ঋণ দিতে হবে। 10,000 5,000 না, 5 লাখ 10 লাখ তাদেরকে সম্মানজনক ঋণ দিতে হবে, যাতে তারা, এবং তারা এই টাকা, তাদের এই ঋণের টাকা তারা সঠিকভাবে কৃষি খাতে ব্যবহার করতে কিনা বা ব্যয় করতেছে কিনা, এটা তদারকি ব্যাংক করতে পারে, সরকার করতে পারে। তো এই জন্য কৃষকদেরকে খুব বেশি পরিমাণে মূলধনের যোগান দিতে হবে এবং কৃষকদেরকে ট্রেনিং করাইতে হবে। কৃষকদেরকে, সকল কৃষকদেরকে ট্রেনিং করাইতে হবে, যাতে আধুনিক প্রযুক্তিতে তারা চাষাবাদ করতে পারে, আধুনিক প্রযুক্তিতে তারা উৎপাদন করতে পারে। এজন্য কৃষকদেরকে ট্রেনিং দিতে হবে, কৃষকদেরকে ঋণ সহায়তা দিতে হবে এবং কৃষকদেরকে ক্ষতিপূরণ, অর্থাৎ একজন শিল্পপতি, তার যদি কারখানা আগুন লাগিয়ে পুড়িয়ে যায়, সেক্ষেত্রে তাকে ক্ষতিপূরণ দেওয়া হয়, কিন্তু একজন কৃষকের যখন ধান নষ্ট হয়ে যায়, একজন কৃষকের যখন গবাদি পশু মারা যায়, তখন তাকে কিন্তু কোনো রকমের ক্ষতিপূরণ দেওয়া হয় না। এই জন্য কৃষকদেরকেও ইন্স্যুরেন্সের আওতায় আনতে হবে। তো আজকে আমার এই ভিডিওতে আমার 3টে দাবি। একটা হচ্ছে কৃষকদেরকে সম্মানজনক ঋণ দিতে হবে এবং কৃষকদেরকে অত্যাধুনিক ট্রেনিং দিতে হবে এবং কৃষকদেরকে ইন্স্যুরেন্সের আওতায় নিতে হবে, যাতে কৃষকরা ক্ষতিগ্রস্ত না হয়। যদি কৃষকরা ক্ষতিগ্রস্ত না হয়, তাহলে মানুষ কৃষিকাজের জন্য তারা আরো বেশি উদ্বুদ্ধ হবে এবং দেশের যেহেতু 63% মানুষ কৃষক, এই 63% মানুষ যদি ডেভেলপ হয়, তাহলে দেশ আরো সামনের দিকে এগিয়ে যাবে। তো সবার কাছে আমার আশা যে আপনারা এই ভিডিওগুলা, আমার ভিডিওগুলা একটু বেশি বেশি শেয়ার করলে দেখা গেছে যারা নীতি নির্ধারক আছে তাদের পর্যন্ত পৌঁছলে হয়তো আমাদের কোনো উপকারে আসলেও আসতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।